আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি কবির আহমেদ রনি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, বগুড়া। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিএসসি প্রথম বর্ষ প্রথম পত্রের অধ্যায় তরঙ্গ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগের সহিত ক্লাস উপভোগ করবে। তো আমি আমার পড়াতে চলে গেলাম। তোমরা এইচএসসি তে তরঙ্গ সম্পর্কে অনেক পড়া পড়েছো, ওখান থেকে আমি কিছু কথা শুধু মনে স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে আমরা পড়ছিলাম এরকম যে তরঙ্গ কাকে বলে? জড় মাধ্যমের কণাগুলির পর্যাবৃত্ত আন্দোলনের ফলে, আবার বলছি জড় মাধ্যমের কণাগুলির পর্যাবৃত্ত আন্দোলনের ফলে যে আলোড়নের সৃষ্টি হয় তাকে তরঙ্গ বলি। যেমন আমি কথা বলছি এখন, আমার এই কথাটা বায়ুকে কি করছে? সংকোচন প্রসারণ করছে। এখানে জড় মাধ্যম হিসেবে ইউজ করছে আমরা বায়ুকে। এই জড় মাধ্যমের কণাগুলির পর্যাবৃত্ত আন্দোলনের ফলে অর্থাৎ বায়ুটা একবার সংকোচন হবে আর একবার প্রসারণ হবে, সংকোচন হবে প্রসারণ হবে। জড় মাধ্যমের কণাগুলির পর্যাবৃত্তভাবে সংকোচন প্রসারণ হচ্ছে। এখানে পর্যাবৃত্তভাবে যে আন্দোলনের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যে আলোড়নটা সৃষ্টি হবে এই আলোড়নকে আমরা বলছি তরঙ্গ। যেমন পানির মধ্যে যদি আমরা কোনো বস্তু ফেলে দেই, ওখানে পানিটা দেখবে কিছুটা নিচু হয়ে যায়, তার পাশেটা উঁচু হয়ে যায়, আবার একটু নিচু হয়ে যায়, আবার উঁচু হয়ে যায়। এইরকম জড় মাধ্যমের কণাগুলোর পর্যাবৃত্ত একটা আলোড়নের সৃষ্টি হয়, যাকে আমরা তরঙ্গ বলছি। তো সেখানে আমরা তরঙ্গ সম্পর্কে অনেক তথ্য ছিল আমাদের। জড় মাধ্যমের কণাগুলোর অবস্থানের পরিবর্তন হয় না, জড় মাধ্যমের কণাগুলোর কম্পনের বেগ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, তরঙ্গ শক্তির তথ্য সঞ্চালন করে, এই ধরনের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা ওখানে পড়েছিলাম। এই ধারাবাহিকতা আমরা পরবর্তীতে পড়ছি যে তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গকে আমরা বলি আট তরঙ্গ বলি, আর অনুদৈর্ঘ্য তরঙ্গকে আমরা বলি লম্বিক তরঙ্গ বা দীঘল তরঙ্গ বলি। এই সংখ্যাগুলো আমাদের পড়া আছে। তো তোমরা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্যটা একটু দয়া করে লিখে নিবা, কারণ এটা সকল বই দেয়া আছে, এটা একটু মুখস্থ করে ফেলবা। এটা পরীক্ষায় অনেকবার আসছে, এটা সহজ কথা, অনেক সহজ কথা এটা, ঠিক আছে? তো এরপরে তোমাদের দেখো এইচএসসি তে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই সমীকরণটা সবার পড়া আমাদের। ভি ইকুয়াল টু এফ ল্যামডা বা ভি ইকুয়াল টু এন ল্যামডা, যে যেভাবে আমরা চিনি। এফটা এখানে ফ্রিকোয়েন্সি বা এনটা এখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এই সমীকরণগুলো আমাদের পড়া আছে, আমরা নতুন করে এই সমীকরণগুলো আর প্রমাণ করতে যাব না। এরপর লেখা আছে টি ইকুয়াল টু 1 বাই এফ অর টি ইকুয়াল টু 1 বাই এন। এখানে এফ বা এন উভয় কিন্তু কম্পাঙ্ক, ঠিক আছে? আমরা যে যেভাবে পড়ছি সেইভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এই সমীকরণগুলো আমাদের লাগবে, আমরা এই সমীকরণগুলো নতুন করে প্রমাণ করতে যাব না। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, চলমান তরঙ্গ বা অগ্রগামী তরঙ্গ কাকে বলে, একটা অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য, এগুলো আমার প্রয়োজন হবে। এরপর আমরা বলছি স্থির তরঙ্গ কাকে বলে, স্থির তরঙ্গের বৈশিষ্ট্য, স্থির তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো, সেখান থেকে সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দুর সত্য আলোচনা করো। এইগুলো নিয়ে আমাদের আলোচনা। এখানে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে এইগুলো থেকে। এরপরে আমাদের তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ আছে, এগুলো আমাদের আলোচনা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে এগুলো সবই আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটা হলো অগ্রগামী তরঙ্গ কাকে বলে? একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো। আবার বলছি, অগ্রগামী তরঙ্গ কাকে বলে? অগ্রগামী তরঙ্গ কাকে বলে? অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো, এটা আমাদের কোশ্চেন। অগ্রগামী তরঙ্গ কাকে বলে? অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো। ওকে, প্রথমে আমরা আসি অগ্রগামী তরঙ্গ কাকে বলে। যে সকল তরঙ্গ, আবার বলছে যে সকল তরঙ্গের ক্ষেত্রে কোন উৎস থেকে কোন তরঙ্গ যখন নিঃসৃত হয় বা চারিদিকে সঞ্চালিত হয়, কোন তরঙ্গ যদি জড় মাধ্যমের কণাগুলোকে পর্যাবৃত্তভাবে আন্দোলিত করে, কোন তরঙ্গ যদি জড় মাধ্যমের কণাগুলিকে পর্যাবৃত্তভাবে আন্দোলিত করে সামনের দিকে অগ্রসর হয়, তাহলে তাকে আমরা অগ্রগামী তরঙ্গ বলছি। কোন তরঙ্গ যদি জড় মাধ্যমের কণাগুলোকে পর্যাবৃত্তভাবে আন্দোলিত করে সময়ের সাপেক্ষে সামনের দিকে অগ্রসর বা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে সেই তরঙ্গকে আমরা বলছি অগ্রগামী তরঙ্গ। যেমন আমি এখন কথা বলছি,
এটা আমার একটা অগ্রগামী তরঙ্গ, কারণ আমার কথাটা চারিদিকে ছড়ায় পড়ছে, এটা আমার একটা অগ্রগামী তরঙ্গ। পুকুরে যখন আমরা একটা ঢেল ছড়ি তখন ওই পানিটাকে পর্যায়িতভাবে আন্দোলিত করতে করতে একটা ঢেউ সামনের দিকে যায়, এটা আমাদের একটা অগ্রগামী তরঙ্গ। এটা হতে পারে অনুদৈর্ঘ্য তরঙ্গ, হতে পারে এটা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গ দুই রকমই হতে পারে, অনুদৈর্ঘ্য তরঙ্গ হতে পারে, অনুপ্রস্থ তরঙ্গ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আবার বলছি, যে সকল তরঙ্গ কোন জড়মাধ্যমের কণাগুলোকে পর্যায়বৃত্তভাবে আন্দোলিত করে সময়ের সাথে সামনের দিকে অগ্রসর হয়, যে সকল তরঙ্গ কোন জড়মাধ্যমের কণাগুলোকে পর্যায়বৃত্তভাবে আন্দোলিত করে সময়ের সাথে সামনের দিকে অগ্রসর হয়, তাদেরকে আমরা বলছি অগ্রগামী তরঙ্গ। ওকে, তো দেখো আমরা জানি y equal to a sin omega t, এরকম আমাদের একটা সমীকরণ ছিল। এটা আমাদের একটা তরঙ্গ হবে, সময়ের উপর ডিপেন্ডেবল, সকল ওয়েভ টাইমের উপর ডিপেন্ডেবল। হ্যাঁ, এটাকে আমরা বিস্তার বলছি। এটা একটা বিন্দু, পি বিন্দু নাম দেওয়া হয়, এটুকু দূরত্ব x। আচ্ছা, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বকে আমরা বলছি ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা একটা তরঙ্গের সরণের সমীকরণ জানি y = a sin omega t। আবার বলছি y = a sin omega t, পরিচয় হয়নি। s হলো তরঙ্গের বিস্তার, এটাকে আমরা বলি বিস্তার, সর্বোচ্চ যে মানগুলো এগুলোকে আমরা বিস্তার বলছি। s হলো আমার তরঙ্গের বিস্তার, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, আবার বলছি ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, আর তীর্থ সমান sin একটা ফাংশন। ঠিক আছে? যে কোনো অগ্রগামী তরঙ্গের সরণ আমরা জানি, বা যে কোনো তরঙ্গের সরণ আমরা জানি y = a sin omega t, যেখানে a কে বলছি আমরা তরঙ্গের বিস্তার, ওমেগাকে বলছি আমরা কৌণিক কম্পাঙ্ক, আর তীর্থ সমান। তো এখন এই যে জড়মাধ্যমের কণাগুলোকে পর্যায়বৃত্তভাবে আন্দোলিত করতে করতে তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে। আমরা দশা বলে একটা কথা জানি, যে কোনো গতিশীল কণার যে কোনো মুহূর্তের অবস্থাকে আমরা দশা বলি, কোনো গতিশীল কণার যে কোনো মুহূর্তের অবস্থাকে আমরা দশা বলি। তাহলে এইটা যদি আমার ও বিন্দু হয়, এখানকার ও বিন্দুর দশা আর পি বিন্দুর দশা কিন্তু এক হবে না। ও বিন্দুতে কণাগুলোর ভাইব্রেশনের ডিরেকশন আছে উপরের দিকে, আবার পি বিন্দুতে এখানে আছে দেখো নিচ থেকে উপরের দিকে উঠছে। তাহলে এগুলোর অবস্থান এক এক বিন্দুতে এক এক রকম, এদের দশাগুলো কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তাহলে ও বিন্দুর দশা এবং পি বিন্দুর দশা কিন্তু এক হবে না। ঠিক আছে? তো দেখো পি বিন্দুতে আদি দশা, পি বিন্দুতে আদি দশা ডেল্টা হবে, আমরা পাই y = a sin omega t minus delta। ঠিক আছে? আচ্ছা, এটা সমীকরণ নাম্বার 1। এটা সামনের বিন্দু করলে আমাদের মাইনাস হয়ে গেল, পেছনের কোনো বিন্দু হলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখো তো, এই পর্যন্ত দূরত্বকে আমরা ল্যামডা বলছি, এই পর্যন্ত দূরত্বকে আমরা বলছি ল্যামডা। তো ল্যামডা পথ অতিক্রম করলে একটু খেয়াল করি আমরা, এটা আমাদের একটা ওয়েভ, এইটা 180 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি, মোট 360 ডিগ্রি। 360 ডিগ্রি দ্যাট মিন্স টুয়াইস পাই রেডিয়ান। ল্যামডা পথ অতিক্রম করলে, আবার বলছি ল্যামডা পথ অতিক্রম করলে দশা পার্থক্য হয় টুয়াইস পাই রেডিয়ান। তাহলে ল্যামডা পথ অতিক্রম করলে দশা পার্থক্য টুয়াইস পাই। অতএব একক পথ অতিক্রম করলে দশা পার্থক্য হবে টুয়াইস পাই বাই ল্যামডা। এক্স পথ অতিক্রম করলে দশা পার্থক্য হবে টুয়াইস পাই এক্স ভাগ ল্যামডা। একে আমরা বলছি আদি দশা। এই যে আমার পি বিন্দু পর্যন্ত দূরত্ব ছিল এক্স, এটাকে আমরা বলছি আদি দশা। আদি দশা this is delta equal to twice by lambda into x। সমীকরণ 1 হতে পারে, সমীকরণ 1 হতে পারে y equal to হবে a sin omega t minus twice pi by lambda into x, বা y equal to a sin, এটা সমীকরণটা আমরা একটু মুখস্থ রাখবো, এটা অঙ্ক করার জন্য আমাদের সুবিধা হবে, এটা একটু মুখস্থ করার চেষ্টা করব।
a sin ওমেগা ইকুয়াল টু আমরা জানি টুয়াইস পাই n, n মানে কম্পাঙ্ক, আবার বলছি n ইউজ করতে পারি, f ইউজ করতে পারি, ইট ইজ আপ টু ইউ। এত ইনটু t মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x, y ইকুয়াল টু a sin টুয়াইস পাই n ইকুয়াল টু v বাই ল্যামডা ইনটু t মাইনাস টুয়াইস বাই ল্যামডা ইনটু x। দেখো আমরা পড়ছিলাম v ইকুয়াল টু f n ল্যামডা, আবার বলছি এদিকে তাকাই সবাই v ইকুয়াল টু n ল্যামডা, তাহলে তো n ইকুয়াল টু কত হবে v বাই ল্যামডা, ঠিক আছে, n ইকুয়াল টু হবে v বাই ল্যামডা। তো এখানে n এর পরিবর্তে আমরা v বাই ল্যামডা ইউজ করলাম, বা y ইকুয়াল টু হবে a sin টুয়াইস পাই বাই ল্যামডা, এই অংশটা কমন যাবে আমাদের, দিস ইজ vt মাইনাস x। ইহা একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, আবার বলছি ইহা একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন তরঙ্গটি কি করে, আমাদের x অক্ষের ধনাত্মক দিকে গতিশীল ছিল, তরঙ্গ যদি x অক্ষের ঋণাত্মক দিকে গতিশীল হয়, আবার বলছি তরঙ্গ যদি x অক্ষের ঋণাত্মক দিকে গতিশীল হলে, তরঙ্গ x অক্ষের ঋণাত্মক দিকে গতিশীল হলে y equal to হবে a sin twice pi by lambda, this is vt plus x। এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে অনেকবার আসছে, হ্যাঁ, এটা অনেকবার এই কোশ্চেনটা আসছে, 4 থেকে 5 বার দেখলাম কোশ্চেনটা আসছে, অনেক সহজ, আমাদের ইন্টারমিডিয়েট এই পড়ার সাথে কিছুটা পরিচয় আছে। দেখো এআই অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো এই সমীকরণ ইউজ করে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। কোন তরঙ্গের সরণ y equal to 8 sin 100 pi t minus x divided pi x। কোন তরঙ্গের সরণ, আচ্ছা চেঞ্জ করেন, কোন তরঙ্গের অগ্রগামী তরঙ্গের সমীকরণ চেঞ্জ করব, কোন অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এসআই এককে বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও বেগ নির্ণয় করো। এটা আমাদের একটা গণিত, এটা আমরা সমাধান করব। কোন অগ্রগামী তরঙ্গের সমীকরণ y equal to 8 sin 100 pi t minus pi x divided 3.5। এসআই এককে বিস্তার, কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গদৈর্ঘ্য ও বেগ নির্ণয় করো। তো এখানে আমি সমাধানে চলে গেলাম, সমাধান শুরু করলাম। এখানে y equal to 8 sin, this is 100 pi t minus pi x 3.5, this is the equation 1। আমরা জানি y equal to a sin omega t minus twice pi by lambda into x। আমরা একটু আগে এই সমীকরণটা একটা বক্সের মধ্যে রাখছিলাম, এই সমীকরণটা প্রয়োজন হবে। তো সমীকরণ 1 ও 2 তুলনা করো, 1 এবং 2 তুলনা করলে আমরা যা পাবো, দেখো এটাকে আমরা বলছিলাম অ্যামপ্লিটিউড, বিস্তার। এখানে a যদি বিস্তার হয়ে থাকে, এখানে 8 কিন্তু আমাদের বিস্তার হবে। তো বিস্তার a equal to 8 মিটার হবে, বিকজ এখানে আমরা আবারও বলছি
যে এসআই এককে ব্যবহার করছি। যেহেতু বিস্তারটা অনেক বড় দেখাচ্ছে, এখন আমরা একটু 0 পয়েন্ট করে নিই, এটা একটু ছোট করে দিলাম। তাহলে 0.8 হবে 8 মিটার। ঠিক আছে, এটা হবে আমাদের বিস্তার। এরপরে দেখো টির সঙ্গে যা থাকে তা ওমেগা, টি এর সঙ্গে যা গুণ অবস্থায় থাকে তা কিন্তু হবে ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু দেখো এখানে টির সঙ্গে ওমেগা আছে, এখানে টির সঙ্গে আছে 100 পাই, বা ওমেগা ইকুয়াল টু টয়েস পাই এন ইকুয়াল টু 100 পাই, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এন ইকুয়াল টু হবে 50 হার্টজ। এটা আরেকটা রেজাল্ট হয়ে গেল আমাদের কম্পাঙ্ক। এরপর আমরা একটু এদিকে যাচ্ছি। আচ্ছা, এরপর আমরা দেখি এখানে x এর সঙ্গে যা আছে, x এর সঙ্গে এখানে আছে পাই বাই 3.5, আর এখানে x এর সঙ্গে আছে টয়েস পাই বাই ল্যামডা। তো এই দুটো তুলনা করলে আমরা যা পাবো, দিস ইজ পাই ভাগ 3.5, দিস ইজ টয়েস পাই বাই ল্যামডা, পাই পাই ক্যান্সেল, দিস ইজ ল্যামডা ইকুয়াল টু 7 মিটার। তাহলে এইটা আমাদের একটা রেজাল্ট, এইটা আমাদের একটা রেজাল্ট, এইটা আমাদের একটা রেজাল্ট। এরপর আমাকে ভেলোসিটি বের করতে বলছে, দিস ইজ v ইকুয়াল টু n ল্যামডা, দিস ইজ v, ভিটা হলো আমাদের n হবে 50, v হলো ল্যামডা হলো 7, দিস ইজ 350। তাহলে v হলো আমাদের 350 মিটার পার সেকেন্ড। এইভাবে আমাদের গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে। এরকম গাণিতিক সমস্যা এই পর্যন্ত 4 থেকে 5 বার এসেছে। তো আশা করি এটা বেস্ট ইম্পর্টেন্ট, তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে, এটা আমরা এইচএসসি তে কিছুটা ধারণা ছিল আমাদের, যে স্থির তরঙ্গ কাকে বলে। আবার বলছি, স্থির তরঙ্গ কাকে বলে? স্থির তরঙ্গ স্থির তরঙ্গ কাকে বলে? স্থির তরঙ্গের বৈশিষ্ট্য আছে আমাদের। একটা স্থির তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করে সেই সমীকরণ হতে সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু সত্য আলোচনা করতে হবে। ঠিক আছে, তো আমি স্থির তরঙ্গ বোঝানোর চেষ্টা করছি আগে। আচ্ছা, প্রথমে আমরা বলে নেই স্থির তরঙ্গ কাকে বলে। কোন মাধ্যমের সীমিত অংশের ভিতর দিয়ে, এটা ফার্স্ট কন্ডিশন, একটা স্থির তরঙ্গের একটা কন্ডিশন থাকবে, কোন মাধ্যমের সীমিত অংশের ভিতর দিয়ে, কোন মাধ্যমের সীমিত অংশের ভিতর দিয়ে সমান বিস্তার, সমান কম্পাঙ্ক এবং সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। আবার বলছি, সমান বিস্তার, সমান কম্পাঙ্ক, সমান তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো সবই কিন্তু ইকুয়াল হতে হবে। আর কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, তাহলে মাধ্যম বেগ সেম হয়ে যাবে। তাহলে সমান বিস্তার, সমান কম্পাঙ্ক এবং সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে কোন মাধ্যমের সীমিত অংশের ভিতর দিয়ে, কোন মাধ্যমের সীমিত অংশ, দুই পাশে একটা বাউন্ডারির মতো হবে, কোন মাধ্যমের সীমিত অংশের ভিতর দিয়ে দুইটি অগ্রগামী তরঙ্গ যাদের কনস্ট্যান্ট হবে বিস্তার সমান, কম্পাঙ্ক সমান এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান। দেখো এই তরঙ্গটা যাচ্ছে এদিকে, এই তরঙ্গটা যাচ্ছে এদিকে, আরেকটা তরঙ্গ আসবে ঠিক বিপরীত দিকে, ঠিক উল্টা দিকে আসবে। কোন মাধ্যমের সীমিত অংশের ভিতর দিয়ে সমান বিস্তার, সমান কম্পাঙ্ক এবং সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি অগ্রগামী তরঙ্গ পরস্পরের বিপরীত দিক থেকে অগ্রসর হলে এদের উপর মানে একটা আর একটা মিলে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি করে, অর্থাৎ তরঙ্গ দুটি মিলে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি করে তাকে আমরা বলি স্থির তরঙ্গ। কোন মাধ্যমের সীমিত অংশের ভিতর দিয়ে সমান বিস্তার, সমান কম্পাঙ্ক এবং সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি অগ্রগামী তরঙ্গ যদি পরস্পর বিপরীত দিক থেকে অগ্রসর হয়, তাহলে ওই তরঙ্গ দুটি মিলে যে নতুন লব্ধি তরঙ্গের সৃষ্টি করছে তাকে আমরা বলছি স্থির তরঙ্গ। তো এই বিন্দুগুলোকে আমরা বলি সুস্পন্দ বিন্দু। আবার বলছি, এই বিন্দুগুলোকে, এই বিন্দু এগুলোকে আমরা বলি সুস্পন্দ বিন্দু, যেখানে বিস্তারের মান সবচেয়ে বেশি, অ্যামপ্লিটিউডটা যে বিন্দুতে সবচেয়ে বেশি, এগুলোকে আমরা বলছি সুস্পন্দ বিন্দু। আর এইগুলোতে কোনো অ্যামপ্লিটিউড নেই, এগুলো বিস্তার শূন্য, তো এই বিন্দুগুলোকে আমরা বলছি নিষ্পন্দ বিন্দু। আবার বলছি, এই বিন্দুগুলোকে আমরা বলছি নিষ্পন্দ বিন্দু। তো আরেকবার আমি একটু বলে নেই, কোন মাধ্যমের সীমিত অংশের ভিতর দিয়ে সমান বিস্তার, সমান কম্পাঙ্ক এবং সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি অগ্রগামী তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে অগ্রসর হলে তরঙ্গ দুটি মিলে যে নতুন লব্ধি তরঙ্গের সৃষ্টি করে তাকে আমরা বলছি স্থির তরঙ্গ। যেখানে স্থির তরঙ্গের সৃষ্টি হবে সেখানে কি সৃষ্টি হবে? এরকম লুপ সৃষ্টি হবে, এই এক একটা অংশগুলোকে আমরা বলছি লুপ।
এরকম অসংখ্য লুপ সৃষ্টি হবে। এই লুপগুলোর মধ্যে যেখানে বিস্তার সবচেয়ে বেশি থাকবে, যে সকল বিন্দুতে বিস্তার সবচেয়ে বেশি থাকবে সেগুলোকে আমরা বলছি সুস্পন্দ বিন্দু। আর যে সকল বিন্দুতে বিস্তার সবচেয়ে কম থাকবে বা শূন্য হয়ে যাবে, কম মানে শূন্য, সে সকল বিন্দুকে আমরা বলছি নিষ্পন্দ বিন্দু। কোশ্চেনটি ছিল আমার এরকম, স্থির তরঙ্গ কাকে বলে? একটি স্থির তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করে সেখান থেকে আমরা সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দুর শর্ত নির্ণয় করব। একটি সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দুর শর্তকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো দেখা যাক এগুলো। যেমন একটা পুকুরে যদি আমরা ঢিল ছুড়িয়ে, একটা পুকুরে যদি ঢিল ছুড়িয়ে, পুকুরের পানিটা কিন্তু একটা সীমিত অংশ, এটা কিন্তু একটা মাধ্যমের সীমিত অংশ। হ্যাঁ, ভারী কোনো বস্তু পুকুরের মাঝে ফেলে দিলে একটা ওয়েভ সৃষ্টি হয়, পুকুরের কিনারায় গিয়ে পাড়ে গিয়ে বাধা প্রাপ্ত হয়ে আবার কি করে বিপরীত দিকে ফিরে আসবে। তাহলে একটা তরঙ্গ এইদিকে ভাইব্রেশন হয়ে হয়ে এইদিকে চলে যাচ্ছে, আবার কিনারায় গিয়ে বাধা পেয়ে আবার ফিরে আসতেছে। এটাও কিন্তু সীমিত অংশ। চাইলে পুকুরের পানি ধাক্কা খেয়ে আর একটা গ্রামে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা মাধ্যমের সীমিত অংশ, এটা আমাদের একটা স্থির তরঙ্গ হবে। আমরা ছোটবেলায় এরকম ওই যে ইয়াও খেলা নাকি জানি বলে, ঘোড়ায় ঘোড়া দিয়ে এরকম টানতাম, ঠিক আছে? মাঝখানে এরকম এরকম সুতাটা অনেক ফাঁপা ফাঁপা হয়ে যেত, এরকম ফুলে ফুলে উপর দিকে উঠতো, ওইগুলো এক একটা করে লুপ বলা হয়। এটাও এখানে একটা স্থির তরঙ্গ, কারণ আমরা এরকম টানি তো আমাদের এই সীমিত অংশ হয়ে গেছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না তরঙ্গটি, ঠিক আছে? ধরি এ বিস্তার তরঙ্গের বিস্তার এ, ঠিক আছে? কম্পাঙ্ক হলো n, তরঙ্গ বেগ v, তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা, ঠিক আছে? তো এখানে স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি দুইটা তরঙ্গ আছে, আমাদের এই ক্ষেত্রে দুইটা তরঙ্গ আছে। তো ধরি বা মনে করে একবার ধরা আছে আমাদের একটি তরঙ্গের সমীকরণ y1 equal to a sin twice pi by lambda into vt minus x। অপর তরঙ্গের সমীকরণ y2 equal to a sin twice pi by lambda into vt plus x। বিকজ একটা তরঙ্গ আমরা চিত্রে দেখছিলাম, একটা তরঙ্গ যায় সামনের দিকে আর একটা বাধা পেয়ে আসে বিপরীত দিকে। তো সামনের দিকে তরঙ্গটা বলে x অক্ষের পজিটিভ দিকে যায়, আর বিপরীত দিকে যেটা আছে এটাকে আমরা বলছি x অক্ষের নেগেটিভ দিকে যায়। তাহলে x অক্ষের পজিটিভ দিকে তরঙ্গকে যদি আমরা এখানে মাইনাস হয়ে থাকে, তাহলে বিপরীত দিকে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা আমরা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে বের করে দেখছি। এই দুটো সমীকরণই আমাদের কিন্তু লেখা আছে। তাহলে লব্ধি তরঙ্গের সরণ y ইকুয়াল টু যেটা হবে এখানে y ইকুয়াল টু হবে y1 প্লাস y2, এটা হবে a sin twice pi by lambda into vt minus x plus a sin twice pi by lambda into vt plus x। আমি এখান থেকে এটা কমন নিলাম, sin twice pi by lambda, this is vt minus x plus sin twice pi by lambda into vt plus x। এখন ত্রিকোণমিতি একটা সূত্র আমরা ইউজ করব, এটা sin c plus sin d সূত্র আমরা এখন ইউজ করব। 2 of sin c plus d, এটা হলো c, c এর মধ্যে থেকে আমরা twice pi by lambda টা কমন নিলাম, vt minus x plus vt plus x ভাগ 2 into cos twice pi by lambda vt plus minus x plus minus vt minus x। 2 of sin c plus d by 2 into cos c minus d by 2, এই সূত্রটা আমরা ইউজ করছি এখানে, ঠিক আছে? এটা আমাদের জানা আছে। a sin twice pi by lambda, এখানে x x কেটে যাবে, this is 2 vt by 2
ইন্টু কস টয়েস পাই বাই ল্যামডা, এখানে ভিটি ভিটি কেটে যাবে, মাইনাস 2x বাই 2, দিস ইজ 2a sin টয়েস পাই বাই ল্যামডা ভিটি। cos মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি cos থিটা, cos মাইনাস থিটা ইকুয়াল টু হয় cos থিটা, তাহলে ওই মাইনাস আর থাকবে না আমাদের, দিস ইজ cos 2 টু ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে, টয়েস পাই x বাই ল্যামডা। এ একটি স্থির তরঙ্গের সমীকরণ, আবার বলছি এ একটি স্থির তরঙ্গের সমীকরণ। তো একটা তরঙ্গ আকার রাখলে আমরা জানি তরঙ্গের বৈশিষ্ট্য হলো y a sin ওমেগা t, আকারটা হবে ঠিক এরকম। তো সাইন ছাড়া যা কিছু থাকবে, সাইনের সঙ্গে যা আছে এছাড়া এখানে যা কিছু আছে তার নাম হলো টয়েসের, তার নাম হলো cos টয়েস পাই x বাই ল্যামডা। এই অংশকে আমরা বলি বিস্তার। তো লব্ধি তরঙ্গের বিস্তার বা বিস্তার বরং লিখলাম এখানে বিস্তার ক্যাপিটাল এ, বা লব্ধি তরঙ্গের বিস্তার লিখতে পারি আমরা, এত ইকুয়াল টু cos টয়েস পাই x বাই ল্যামডা। ঠিক আছে, অতএব y ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে আমাদের, এইটার এটার পরিবর্তে আমরা ব্যবহার করলাম ক্যাপিটাল এ, এত ইকুয়াল টু sin টয়েস বাই ল্যামডা ইনটু ভিটি। ঠিক আছে, এখন আমরা আছি সুস্পন্দ বিন্দুর সত্য। এই ক্ষেত্রে a ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 2a, এর পরিবর্তে আমরা মানটা বসাই দেই, a মানে আমাদের দিস ইজ 2a cos টয়েস পাই বাই ল্যামডা ইনটু x, এত ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। cos twice pi by lambda into x, this is plus minus 1. ঠিক আছে, এখন cos θ ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 1 হয়, θ ইকুয়াল টু আমরা সূত্র জানি n পাই, এরকম একটা সূত্র আছে আমাদের, cos θ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে θ ইকুয়াল টু হবে n পাই। ঠিক আছে, তো এখানে θ মানে দিস ইজ টয়েস পাই বাই ল্যামডা ইনটু x, এটা ইকুয়াল টু হবে n পাই, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 এগুলো যে কোনোটা হতে পারে। এখান থেকে আমাদের কিছু অংশ কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু হবে n ইনটু ল্যামডা বাই 2। এখন n ইকুয়াল টু 0, 1, 2, 3 ইত্যাদি বসালে আমরা কি পাবো, 0, 1 বসালে পাবো ল্যামডা বাই 2, 2 বসালে পাবো 2 ইনটু ল্যামডা বাই 2, 3 বসালে পাবো 3 ইনটু ল্যামডা বাই 2, ডট 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 চলবে। ঠিক আছে, এটাকে আমরা একটু সাইজ করে যদি লিখতে চাই, x ইকুয়াল টু 0 ইনটু দিস ইজ 2 ইনটু ল্যামডা বাই 4, কাটাকাটি করলে ল্যামডা বাই 2 থাকবে। এটাকে যদি আমি বলি 4 ইনটু ল্যামডা বাই 4, এখানে 2 2 কেটে দিলে থাকবে ল্যামডা, এখানে 4 4 কেটে দিলে ল্যামডাই থাকবে, এখানে থাকবে 6 ইনটু ল্যামডা বাই 4, কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে এখানে 3 হবে, এখানে 2 দিয়ে কাটলে 2 হবে, এত। কি দাঁড়ালো, যে সকল বিন্দুতে, আবার বলছি, যে সকল বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বাই 4 এর জোড় সংখ্যার গুণিতক, যে সকল বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বাই 4 এর জোড় সংখ্যার গুণিতক, সেই সকল বিন্দুতে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। যে সকল বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বাই 4 এর জোড় সংখ্যার গুণিতক, সেই সকল বিন্দুতে আমরা কি পাবো, সুস্পন্দ বিন্দু পাবো। ঠিক আছে, এটা আমাদের সুস্পন্দ বিন্দুর সত্য। এবার আমরা নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আসি। নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে নিস্পন্দ বিন্দুর শর্ত কেমন দাঁড়াবে, a ইকুয়াল টু 0, এখানে বিস্তার নাই, বিস্তারটা এখানে শূন্য, এর পরিবর্তে আমাদের লেখা ছিল 2a cos টয়েস পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু 0, দিস ইজ cos টয়েস পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু 0। cos θ ইকুয়াল টু 0 হলে θ ইকুয়াল টু হবে, এটা ত্রিকোণমিতি থেকে ধার করছি আমরা, টয়েস n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2, এখানে পাই বাই 2, যেখানে আগের মতো n ইকুয়াল টু n, 0 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে।
তো এখান থেকে আমার পাই পাই কেটে যাবে, x ইকুয়াল টু হবে টয়েস n প্লাস 1 ইনটু এই 2 দ্বারা ভাগ হয়ে যাবে ল্যামডা বাই 4 হয়ে যাবে। n ইকুয়াল টু 0, 1, 2, 3 ইত্যাদি বসিয়ে, ঠিক আছে। তো 0 যদি বসাই তাহলে আমাদের এখানে হবে দিস ইজ x ইকুয়াল টু 0 বসাই দিলে এটা হবে 1 ল্যামডা বাই 4। যদি আমি 1 বসাই দেই তাহলে 2 প্লাস 1 দিস ইজ 3 ইনটু ল্যামডা বাই 4। যদি আমি 2 বসাই 2 দুগুণে 4 আর 5 দিস ইজ 5 ইনটু ল্যামডা বাই 4। যদি আমি এখানে এরপরে 3 বসাই 3 দুগুণে 6 আর 7 দিস ইজ 7 ইনটু ল্যামডা বাই 4। প্লাস ডট চলবে। তাহলে যে সকল বিন্দুতে, আবার বলছি, যে সকল বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বাই 4 এর বিজোড় সংখ্যার গুণিতক, যে সকল বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বাই 4 এর বিজোড় সংখ্যার গুণিতক, সেই সকল বিন্দুতে আমরা কি পাবো? নিস্পন্দ বিন্দু পাবো। যে সকল বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বাই 4 এর বিজোড় সংখ্যার গুণিতক, সেই সকল বিন্দুতে আমরা নিস্পন্দ বিন্দু পাবো। এটা ছিল আমাদের সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর সত্য। আবার বলছি, একটি স্থির তরঙ্গের সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর সত্য, এই দুটো সত্য আমাদের এস্টাবলিশ করতে হবে। এইটা একাধিকবার, অনেকবার পরীক্ষা আসছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এইবার একটি তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করব আমরা। একটি তরঙ্গের বা একটি চলমান তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করব। আবার বলছি, একটি চলমান তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো। একটি চলমান তরঙ্গের ব্যবকলনীয় বা ডিফারেন্সিয়েশন সমীকরণ প্রতিপাদন করো। একটি চলমান তরঙ্গের ডিফারেন্সিয়েশন বা ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো। তো আমরা জানি y equal to a sin twice pi by lambda into vt minus x। এটাকে আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, dy dt ddt। আমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে অনেক ধারণা আছে, আমি একটু শর্টকাট করে করব এটা, যেহেতু ডিফারেন্সিয়েশন আমরা সবাই বুঝি। এটা বাইরে যাবে, sin কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos, তার সঙ্গে যা আছে তা। কিন্তু এটা x না, এটাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করলে আসবে টয়েস পাই বাই ল্যামডা ইনটু v, এই পর্যন্ত আসবে। t কে t সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, t এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। this is twice pi a by lambda into v, this is cos twice pi by lambda into vt minus x। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা আরো একবার ডিফারেন্সিয়েশন করব। অতএব d স্কয়ার y ভাগ dt স্কয়ার সময় সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আরো একবার ডিফারেন্সিয়েশন করলে এটা যা হবে টয়েস পাই a ভাগ ল্যামডা ইনটু v, এখানে যা আছে তাই থাকবে। cos কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস sin টয়েস পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। যেহেতু এটা x না, এটা ফার্দার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হবে এটা হবে টয়েস পাই বাই ল্যামডা ইনটু v। ক্যালকুলেট করলে যা পাবো মাইনাস 4 পাই স্কয়ার a lambda square into v square, এটা উপরে লিখি, into v square sin twice pi by lambda into vt minus x। v square y ভাগ dt square। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, 1 নম্বর সমীকরণ দিলাম। এটা আমাদের একটু পরে প্রয়োজন হবে। এইবার আমরা যে কাজটা করব, এই y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, y কে x এর সাপেক্ষে ব্যবকলন করে, x এর সাপেক্ষে ব্যবকলন করে। x এর সাপেক্ষে ব্যবকলন করলে আমরা যা পাবো, x এর সাপেক্ষে যদি ব্যবকলন করি এটা dy dx, এটা এরকম থাকবে। এটা হবে cos twice pi by lambda, এটাকে ডিফারেন্সিয়েট করছি, into vt minus x। কিন্তু এটা x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু এই অংশটুকুর মধ্যে x নাই। এবার এই অংশকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হবে। একটু ক্যালকুলাস আমাদের জানা আছে। এত ইনটু দিস ইজ মাইনাস হবে একটা সামনে, মাইনাস টয়েস পাই, যেহেতু এখানে মাইনাস আছে, টয়েস পাই বাই ল্যামডা ইনটু 1। তো মাইনাস টয়েস পাই বাই ল্যামডা a cos twice pi by lambda, this is vt minus x।
এটা হবে সমীকরণ। আচ্ছা, আর একটু কাজ করি, আবার এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। আবার ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার এত ইকুয়াল টু হবে, এতে আরো একবার ডিফারেন্সিয়েশন হবে মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এ। cos কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin, দিস ইজ টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু ভিটি মাইনাস এক্স। এই অংশকে ডিফারেন্সিয়েশন করলে হবে আবারও মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু 1 ইনটু 1। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে আরেকটা মাইনাস থাকে, এখানে মাইনাস 4 পাই স্কয়ার এ ভাগ থাকে ল্যামডা স্কয়ার ইনটু sin টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু ভিটি মাইনাস এক্স। এটা বের হলো আমাদের ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কয়ার। এটা দিলাম সমীকরণ নাম্বার 2। সমীকরণ 1/2 করে 1/2 করে। তা 1 নম্বর সমীকরণে আমার যা ছিল এটা তো আমি মিশা ফেলেছি আমি। আচ্ছা, তারপর আমি লিখছি এখানে সমীকরণটা ছিল এরকম, ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার ভাগ এটা হবে ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কয়ার এত ইকুয়াল। এই সমীকরণে মেবি ছিল এরকম মাইনাস 4 পাই স্কয়ার এ ভি স্কয়ার ভাগ ল্যামডা স্কয়ার ইনটু sin টুয়াইস পাই বাই ল্যামডা। দেখো তোমরা 1 নম্বর সমীকরণ মেবি এরকম ছিল আমাদের, ডিভাইডেড এখানে হবে এইটা ছিল আমাদের 2 4 পাই স্কয়ার এ ভাগ ল্যামডা স্কয়ার ইনটু sin টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু ভিটি মাইনাস এক্স। ডি স্কয়ার ওয়াই ভাগ ডিটি স্কয়ার ডিভাইডেড ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার এত ইকুয়াল টু হবে শুধু ভি স্কয়ার। অতএব ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার ইনটু ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কয়ার। ইহাই কোন চলমান তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। আবার বলছি, ইহাই কোন চলমান তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই অংশটুকু তোমরা অনুধাবন করতে পেরেছো। এই অধ্যায় থেকে আমাদের আরো কিছু ভি ইকুয়াল টু এফ ল্যামডা বা এন ল্যামডা এই সমীকরণ দিয়ে অঙ্ক আসছে। এগুলো অনেক ছোট ছোট অঙ্ক, এগুলো আমরা অনেক আগে করছি। স্থির তরঙ্গের কোনো অঙ্ক এই পর্যন্ত পরীক্ষা এখানে আসে নাই, তবে এই সমীকরণটা প্রতিষ্ঠা করে একাধিকবার আসছে। তো আশা করি আমাদের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেছে, সুস্পন্দন নিষ্পন্দনের শব্দ আলোচনা হয়ে গেছে। সেখান থেকে আমরা একটু চলমান তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ এস্টাবলিশ করছি। তো এই চ্যাপ্টারে আজকে এই পর্যন্ত আমাদের। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।